আজকে আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাগুলো নিয়ে আলোচনা করব এবং কবিতাগুলি পড়ব। যে কবিতাগুলি আজকে আমরা পড়ব সেই কবিতাগুলি হলো প্রস্তাব 1940, মিছিলের মুখ, ফুল ফুটুক না ফুটুক, যেতে যেতে, পাথরের ফুল এবং কাল মধুমাস। প্রস্তাব 1940 এই কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই কাব্যগ্রন্থটির নাম হল পদাতিক। পদাতিক বেরিয়েছিল 1938 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে। এই কবিতার স্তবক সংখ্যা 5টি এবং চরণ সংখ্যা 17টি। মিছিলের মুখ মূল কাব্যগ্রন্থ অগ্নিকোণ, রচনাকাল 1948 খ্রিস্টাব্দ। এরও স্তবক সংখ্যা 5টি এবং চরণ সংখ্যা 38টি। ফুল ফুটুক না ফুটুক মূল কাব্যগ্রন্থ ফুল ফুটুক, রচনাকাল 1951 থেকে 1957 খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয়েছিল কাব্যগ্রন্থ ফুল ফুটুক। স্তবক সংখ্যা এর 8টি এবং চরণ সংখ্যা 31টি। যেতে যেতে মূল কাব্যগ্রন্থ যতই দূরে যাই 1962 সালে প্রকাশিত হয়েছিল এই কবিতার চরণ সংখ্যা 66। পাথরের ফুল এই কবিতাটিও যত দূরেই যাই, যেটি 1962 সালে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থের অন্তর্গত। কাল মধুমাস কাব্যগ্রন্থের অন্তর্গত কাল মধুমাস কাব্যগ্রন্থটি বেরিয়েছিল 1966 খ্রিস্টাব্দে। আমাদের প্রথম যে কবিতা আমরা পড়ব সেই কবিতাটার নাম হচ্ছে যেতে যেতে, কাব্যগ্রন্থ যত দূরে যাই। কাব্যগ্রন্থের রচনাকাল 1957 থেকে 1960, প্রকাশকাল 1962। নদীর দুটি মুখ, একটি মুখ কবিকে ছেড়ে চলে গেলে আরেকটি মুখ এসে সান্ত্বনা দেয়, কাঁধে হাত রাখে, দেয় ভরসা। আলো জ্বালা প্রকাণ্ড শহরে স্বর্গের সিঁড়িতে এক রাজকন্যা বসে আছে। সে কবির আঙুলে বোঝালো সেই তার আশা ভরসা। আগের গল্পটা বুড়োদের ভালো লাগেনি, কারণ এটা রোমান্টিক গল্প। কবিতা যেতে যেতে। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না থেকেও আছি। আবার কাঁধের উপর হাত রাখলো সময়। তারপর কানের কাছে ফিস ফিস করে বলল, দেখলে, কান্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে। গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খা খা করছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম। তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল,
এতদিন তোমার জন্যই আমি হা করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো, তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো। অসাধারণ কবিতা। এর পরের কবিতা পাথরের ফুল। কবি ফুল সরিয়ে নিয়ে বলেছেন, কবি ফুল সরিয়ে নিতে বলেছেন, কারণ সব দেহ ফুল চায় না, প্রতিবাদ চায়। সব দেহ নিয়ে সভার আয়োজন। তার ছেলে ছেঁড়া জামা পরে এক কোণে বসে আছে, কবি তাকে আশ্বাস দেয়। কবি ফুল পছন্দ করে না, পছন্দ করেন আগুনের ফুল। কি কারণ? সে মিথ্যা বলে না। ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে জমতে পাথর। পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। এখন আর আমি সেই দশাশয়ী জোয়ান নই। রোদ না, জল না, হাওয়া নয়, এ শরীরে আর কিছুই সয় না। মনে রেখো, এখন আমি মার আদুরে ছেলে, এতটুকুতেই গলে যাব। যাব বলে সেই কোন সকালে বেরিয়েছি, উঠতে উঠতে সন্ধে হলো। রাস্তায় আর কেন আমায় দাঁড় করাও? অনেকক্ষণ থেমে থাকার পর গাড়ি এখন ঢিকিয়ে ঢিকিয়ে চলছে। মোড়ে ফুলের দোকানে ভিড়। লোকটা আজ তার মুখ দেখে উঠেছিল। ঠিক যা ভেবেছিলাম হুবহু মিলে গেল। সেই ধূপ, সেই ধুনো, সেই মালা, সেই মিছিল। রাত পোহালে সভাটভাও হবে, একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে। সমস্তই হুবহু মিলে গেল। মনগুলো এখন নরম, এবং এই হচ্ছে সময়। হাত একটু বাড়াতে পারলেই হাট খরচাটা উঠে আসবে। এক কোণে ছেঁড়া জামা পরে শুকনো চোখে দাঁতে দাঁত দিয়ে ছেলেটা আমার পুঁটলি পাকিয়ে বসে। বোকা ছেলে আমার। ছি ছি ছি, এই তুই বীর পুরুষ? শীতের তো সবে শুরু, এখনই তো কাঁপলে আমাদের চলে। এখনই কাঁপলে কি আমাদের চলে? ফুলগুলো সরিয়ে দাও, আমার লাগছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে জমতে পাথর। পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই ফুলের উপর আমার কোনো দিনই আমার টান নেই। তার চেয়ে আমার পছন্দ আগুনের ফুলকি, যা দিয়ে কোনো দিন কারোর মুখোশ হয় না। ঠিক এমনটাই যে হবে আমি জানতাম। ভালোবাসার ফেনাগুলো একদিন উঠলে উঠবে, এ আমি জানতাম। যে বুকের যে আধারে ভরে রাখি না কেন, ভালোবাসাগুলো আমারই থাকবে। রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি কতক্ষণে কিভাবে সকাল হয়। আমার দিন মান গেছে অন্ধকারের রহস্য ভেদ করতে। আমি একদিন এক মুহূর্তের জন্য থামিনি। জীবন থেকে রস নিংড়ে নিয়ে বুকের ঘটে ঘটে আমি ঢেলে রেখেছিলাম। আজ তা উঠলে উঠল না। আমি আর শুধু কথায় তুষ্ট নই। যেখান থেকে সমস্ত কথা উঠে আসে, যেখানে যায় কথার সেই উৎসে, নামের সেই পরিণামে, জল মাটি হাওয়ায় আমি নিজেকে মিশিয়ে দিতে চাই। কাঠ বদল করো এবার, স্তূপাকার কাঠ আমাকে নেক। আগুনের একটি রমণীয় ফুলকি আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক। অসাধারণ, অসাধারণ কবিতা। এর পরের কবিতা কাল মধুমাস। যৌবন পেরিয়ে জীবনের শেষ সীমান্তে এসে কবি স্মৃতিচারণা করছেন। মাঠে চাষির বীজ বোনা, ট্রাম ধুতি পরা লোক, তুবড়ি দেশলাই, নানান রকমের ফুল। হারাধন বাবু, বুড়ি পিসিমা যেমন ছিল তেমনই আছে। কাল মধুমাস, তবু কবি যন্ত্রণায় নীল। কবিতা কাল মধুমাস। বারবার ফিরে আসা নয়,
পারাপার নয়, শুধু যাওয়া। এখন কথাটা হলো কখন কিভাবে যাবে, আকাশের কেমন আবহাওয়া। মনে রেখো, এ নদীতে একবার, শুধুই একবার, একটি মাত্র খেয়ে, তা নিয়ে আক্ষেপ করবার পাত্রই আমি নই। একবার, একবারই সই। কথাটা কিভাবে যাবে, ক্ষণে ক্ষণে, মরতে মরতে, নাকি বেঁচে নেচে নেচে ঢেউয়ের মাথায়? হালে পানি পালে হাওয়া, দাঁড়াতে লাগুক। কি আনন্দ, কি সুখ, যায় দিন যায়। যদিও আবাল্য চোখে দেখে আসছি কম, ইদানিং ডান কানে ইস একদম শুনছি না। দ্রোণাচার্য তুচ্ছ জ্ঞানে নেননি ভাগ্যেশ, বাল্যে বুড়ো আঙুল দক্ষিণা। পারলে তাই দেখাতে ভুলি না, যখন যেখানে যাকে দেখানো দরকার। যৌবন বিদায় নিয়ে এতক্ষণে পৌঁছে গেছে যেখানে যাবার। মিষ্টি হেসে হাত নেড়ে তাকে বলেছিলাম বিদায়। মেয়ের ঈর্ষায় পৌরত্ব করছে যাব যাব। এবার তাই ঠিক করেছি যাবার সময় দুহাতে লাল নীল দুটো রুমাল উড়াবো, তারপর টুকটুক করে বাড়ি ফিরবো শনেই শনে। সময়তে জানোই, নয় ব্যাকরণের অব্যয়, যখন যে পদে থাকে সেই মতো আকর। সময়ের সঙ্গে আমার সম্বন্ধ পাতাই, ছোট বড়, গোল চৌকো, নানান মাপের। সময় এক নয়, এর ওর তার। তোমার সময় দিয়ে তাই বৃথা চেষ্টা আমাকে মাপবার। তুমি বসে কাজ করো, আমি উঠি, যাই, গিয়ে দেখে আসি কোথায় আকাশটা খুব বড়। দেখে আসি পড়ো পড়ো, কোথায় কখন কোন খুঁটি। যাই, গিয়ে দেখে আসি কি বীজ বুনছে মাঠে চাষি। তুমি কাজ করো, আমি কিন্তু যখনকার কাজ ঠিক তখন না করে দাঁড়াবো রাস্তার মোড়ে, যেখানে বিস্তর লোক একেবারে পৃথক কারণে এক স্থানে এককালে জড়ো। সেখানে আমি একা অহেতুক। ভেবে দেখবো মনে মনে, জীবনের এ আবার কোন এক রহস্য কৌতুক। খুব জোর বৃষ্টি আসছে, আকাশ মিশ কালো, আলো জালো। জানালা দরজা দাও বন্ধ করে, বন্ধু শাসছি যার গায়ে। বুনে নাও এই বেলা খালি হাতে, যত ইচ্ছে আকাশ কুসুম। আমি যাই আজ। বছরের এই প্রথম মরশুম, গায়ে এসে বিঁধবে যেন বর্ষার ফলক। আকাশটা দুখানা করবে বিদ্যুৎ ঝলক। নেব না বর্ষাতে কিংবা ছাতা, আমার স্বভাব নয়, তাই বাঁচাই না মাথা। রোদে না, জলে না, যাই কিছুক্ষণ গিয়ে বসি যে পুকুরে মাছগুলো জলের গভীরে দিচ্ছে ভাই। ফাতনায় গাঢ়ানো থাকবে চোখ, পাশে বসে থাকবে হয়তো বুড়ো মতো লোক। পরক্ষণে মনে হবে, আরে রাম রাম, লোকটা তো আমারই বয়সী। ঘেঁষতে ঘেঁষতে যাচ্ছে ট্রাম, আমাদের গলি দিয়ে যাওয়া এক বিকলাঙ্গ ভিখিরির মতো। দুর্বিষহ মর্মন্দুত কর্কশ আওয়াজ। বিকেলে মিছিল থাকলে আজ ছোকরাদের সঙ্গে যাব পাল্লা দিয়ে হেঁটে। সারিবদ্ধ দুটো হাত দেওয়ালে দোলাতে দোলাতে পরদিন পড়ে নেব এই যুক্তি এঁটে। সভায় যা বলা হবে না শুনে সাক্ষাতে দল বেঁধে দোকানে চা খাবো। আর যদি সেই সঙ্গে ভাগ্যে যায় জুটে, তবে বাড়ি গাড়িও হাঁকবো। তবু ততদিন ঘুরে ঘুরে এ ফুটে ও ফুটে এর ওর তার সঙ্গে জমাবো আলাপ। হেসে বলবো, কি খবর, কেমন আছেন? হাত খুঁজবো, হাতের উত্তাপ। কে হে লোকটা? এক হাতে মোটা শুদ্ধ চুন, অন্য হাতে কোঁচা, যেতে যেতে দিয়ে গেল খোঁচা। কি মশাই, লিখছেন না কেন? লিখুন লিখুন। লোকটার বরাত ভালো, চলে গেল, নইলে ও নির্ঘাত হতো খুন। চলছে রাত্রের ট্রেন, বাইরে নিকষ অন্ধকার। জানলা টপকে ছুটে যাচ্ছে উল্টো মুখে আলোয়।
কিম্ভূতি কিমাকার মূর্তি সব। সারা কামরা নিস্তব্ধ নিঝুম। জেগে একা বসে আছে শিশু, চোখে নেই ঘুম। সামনে চলেছে বাইরে পৈশাচিক কি এক উৎসব। ডাকলে কেউ উঠবে না, সে জানে। দাদা দিদি কাকা বাবা সব পিপু পিসু, সে জানে না কোথায় চলেছে। মনে সে জানিয়েছিল এ যে মিলছে না কিছুই। এই অন্ধকার তার ছিল না হিসেবে, স্বপ্নে তার ছিল না স্তব্ধতা। এই ভয়ঙ্কর ভয় ডেকে তুলে কাকেই বা দেবে। শেষ রাত আন্দাজ হঠাৎ সবাইকে ডেকে তুলে দিল। শূন্যতা ভরাট করা গুম গুম আওয়াজ। মা বললেন, দেখ দেখ পদ্মা ওই দূরে সারা ব্রিজেই। আমরা জয় মা কালী বলে দিলাম সজোরে, পয়সা ছড়ে যে তিমির সেই তিমিরেই। তারপর সেই শিশু আবার ঘুমোলো, স্বপ্ন দেখল ছাদের যেখানে চাঁদ থাকে তার পাশে ফণি মনসার টবটাতে বসে আছে ফের সেই হলো। মাকে যেই সে ডাকতে যাবে, মা তার আগেই ডেকে তাকে ট্রাঙ্কটা খুললেন। ট্রাঙ্ক থেকে কি বেরোলো বলে, দুটো টুকরি আর দুটো লাল নীল দেশলাই। তখন অনেক রাত, পাড়া শুদ্ধ বাড়ি শুদ্ধ ঘুমোচ্ছে সবাই। তারপর কি যে মজা হলো। সেও এক ব্রিজি, ওপরে টম টম যায় গোর গোর গোর, নিচে চাও যদি হিচি বিচি। নদী নৌকা নদী নৌকা নদী। নাম নগাঁও। নওগাঁ আজ মফস্বলে এক নগণ্য শহর। বৃষ্টিপাত বেশ কয় ইঞ্চি বেশি, নেহাত নগণ্য নয়। যেখানকার শীতের বহর, দুপাশে রেন্ট্রি যাচ্ছে ছায়ায় ছায়ায়, দিগন্তে কোন অন্তরালে। জানতাম না কোথায় রাস্তা যায়, কোন সে দুবল হাঁটি দীঘা পুটিয়ায়, বা কোথায় সারা দিয়ে দেখা যেত দূরের রাস্তায় গলায় দুলিয়ে ঘন্টা হাতে। দোলকি চালে কখনো বা উঠ, দৈনিক সকালে ঠিক কাঁটায় কাঁটায় দানারের ছোট। বাইরে বোতাম ফুল বেল জুঁই বাস, ভেতরে ছোট্ট উঠোনে তুলসী মঞ্চ, কাঠগোলাপ, হাসসাহারা, দোপাটি টগর, করবি, মগরছড়ির ফুল, তিনটে হাঁস, পেঁয়াজ, উচ্ছের মাচা। লক্ষ্মী গাই থাকতো এক কোণে, দুধ দিলে জিম পাড়লে যা হতো রগর। শীতকালে সার্কাস আসতো, স্কুলে মাঠে পড়তো তাবু। কি মুশকিলে পড়তেন যে হারধন বাবু। কাছে হবে মনে করে ছোট্ট 3 ফুট উঁচু ঢিবিটায় উঠে তিনি রোজ আকাশের তারা দেখে দেখে খাতা ভরে কিছু টুকতেন। সেই ঢিবি একদিন সার্কাসের তাবু দিত থেকে। কুড়কুড় কুড়কুড় করে বাজনার বলে ঘোড়ার গাড়িটা যেত লাল নীল সবুজ হলুদ। কত কি সুখের পায়রা ওড়াতে ওড়াতে। আমরা এইটুকু আধ ভাঙা খোঁজ স্বেচ্ছায় দিতাম ধরা তাদের কবলে। সারাদিন আমাদের মহানন্দে খুঁটে খুঁটে খেত। শেষের সপ্তাহে রোজ শেষ রজনী বুঝিয়ে সারাটা শহর কানা করে দিয়ে জানি না কোথায় উড়ে যেত। পাশের বাড়িতে থাকতো আমার যে বন্ধু, তার এক ছিলেন পিসিমা। তিনি এলে ঘরে বসতো মা মাসিমাদের আসর। ঝুলিতে গল্পের তার ছিল না কো সীমা পরিসীমা। জিভে তার কিছুই বাঁধত না। কোন এক জেলার কোন ম্যাজিস্ট্রেট সাহেব কবে কোন ট্রেনের কামরায় রসসিক্ত হয়ে উঠত, বক্তার রসনা নেনকে আদর করে বসালেন কোলে। ছোটদের শুনতে নেই। কি হলো তারপর শুনেছি, কারণ তাতে বিস্কুট ছিল বলে। কামরায় আর যারা ছিল কচর মচর খেতে রাখলো সাহেবের 3 থেকে দামি দামি বিলিতি বিস্কুট। ছোটদের দুর্বোধ্য ছিল।
মধ্যে মধ্যে থাকতো যা ব্যাসকুট। বলতে বলতে হঠাৎ তিনি দাঁত মুখ খিঁচিয়ে চিৎপাত হতেন তক্তপোষের উপর। মা কালী করতেন তাকে ভর, না থামিয়ে গড় গড় করে যা বলতেন তিনি। সোনের সারা গায়ে দিত কাটা। নরকের যত সব ডাকিনি প্রেতিনি তাকে দিচ্ছে সাজা, বেঁধাচ্ছে গরম লোহা, উপরে দিচ্ছে চোখ, তেলের কড়াইতে করছে ভাজা। তার বর্ণনার কাছে এখনকার পাপবৃদ্ধ কবিতা কিছু না। মনে মনে ওর জন্য ঠাকুরকে ডাকতাম, হে ঠাকুর, কেন ওকে শাস্তি দাও না, কেন ওকে করো না করুণা। সকালে শীতের ভোরে তারের বেড়ায় ঝুলে ঝুলে থাকতো যেন নাকের নোলক। বিকেল বেলায় সূর্য ডুবে গেলে করতো কি মন কেমন। ছিল একটা খেলনার ঢোলক, ছেলে মেয়ে একসঙ্গে খেলতাম চত্বরে। কখনো কখনো খুব নরম হাত ধরে কোনো কিছু না ভেবেই হয়তো বলতাম, তোর এই আয়মন নামের মানেটা কি রে? আয়মন আয়মন নাকি? বাহ, কি সুন্দর গন্ধ। হাতে বুঝি মেহেদির রং। চড়কের আগে আসতো সং। কাছের গ্রামের এক বহুরূপী বছরে একবার বেশ বাড়িতে তার চেয়েও আসতো লোক হরেক রকম। এক আসতো শিল্ডে খেলতো নানা জায়গার নামি নামি অনেক প্লেয়ার। তাদের পা টিপতে গিয়ে আমাদের নিকলে যেত দম। এক এসেছিল শিল্পী প্রদর্শনী নিয়ে, সরকারের লোক এক, তারই টেবিলে কাচের কাগজ চাপা রেখে জীবনে প্রথম সেই কি যে হয়েছিলাম স্তম্ভিত, এই জন্য নয় যে সেটা কাজ। আসলে কাগজ চাপা বসেছিল দিব্যি সেই কাজের মধ্যে গিলে শ্যামপত্র সেবা সমন্বিত সম্পূর্ণ একটি গাছ। আর এসেছিল বর্ণাঢ্য অঞ্চল থেকে হাতি চড়ে এক জমিদার, তার দল বল সহ। সন্ধেবেলা তার ঘরে বইতো রোজ ফুর্তির ফোয়ারা। দরজায় পড়তে থাকত, বাইরে দিত সব বন্দুক, সেটাই পাহারা। কালোয়াতি গানের গমক, ঘুঙুরের বোল আর অদৃশ্য ঠমক উপচে পড়তো মাঝে মাঝে বইয়ের বাইরের মাঝে। বন্যা নেমে যাওয়ার ঠিক মুখে গিন্নিমা উঠলেন ঘাটে, সিঁদুর চন্দনের রাজেশ্বরী সেজে কাঁদতে কাঁদতে বলেছিল আহাম্মক ঝিটায়, মা তোমার গৌরবর্ণ নীল হলো কিসে? কিসে শুনতে লোকে নাকি শুনেছিল বিছে, সেই দোষে ঝি হলো ছাটায়। ব্যাপারটা সকলেরই নাকি জানা, কিছুই জানিনি আমার কি বৃত্তান্ত, ছোটদের জানবারও কথা না। খেতাল চাষিরা আসত পাট্টা নিতে, তখন সামনের মাঠে পা ফেলা যেত না। ঘটি নিয়ে ঘুরে ঘুরে জল দিতাম আমি আর দাদা, শুধু শুকনো এটুকু পানিতে। কি করে যে মিলে যায় খোদা তালার এত দোয়া, সেটা ছিল ধাঁধা। কিছুতে নিতাম না হাতে, মুছে দিলে কেউ লজেন চুষ। আবগারি দারোগা হয়ে বাবার যে নাম ডাক এত, দাদা বলতো কি জন্যে বলতো, কারণ নেন না বাবা ঘোষ, জল দিয়ে লজেন চুষ, একরকম ঘোষ। কাঁথিতে কোথাও কোনো সমুদ্রের ধারে নুন তৈরি করতে গিয়ে পুলিশের বুকের কাঁটায় ঝাঁঝরা হয়েছিল যার পিঠ, সে এলো স্ট্রেচারে। সমস্ত শহর ক্ষুব্ধ ফেটে পড়ছে রাগে, আমরা সবাই মাঝে মাঝে হা করছে চোখ সে বলো ভাই বন্দে মাতরম, সারাটা শহর করছে থমথম। গুপ্ত কক্ষে বসে বসে নিজের অস্তিত্বে বজ্র যেন বানাচ্ছে দধিচি। এমন সময় হে ধরণী দ্বিধা হও, আমি যাই পাতালে তলিয়ে। ভিড়ের ভেতর থেকেও ওকে বলল ছি ছি, তোর বাপ সরকারি চাকুরে। সন্ধেবেলা একদিন বাপুরে মহকুমা হাকিমের কুঠিতে কি ভিড়, রেডিও শোনাবে এসডিওর জামাই, সকলেই আমন্ত্রিত, এসেছে সবাই।
মাস্টার, মুন্সেফ, ব্যাংক ম্যানেজার, উকিল, মুক্তার, সিভিল সার্জেন্ট, সোডা কলের মালিক, থানার দারোগা, সাব রেজিস্ট্রার, পশুর ডাক্তার সবাই এলেন। একে এসডিওর জামাই, তদুপরি শোনাবে রেডিও। সুতরাং সবাই হাজির, শহরের মশামাছিটিও। এদিকে সময় যায় বয়ে, তার আলো আলো তার একল সেকল, এ ছুঁই তা ছুঁই। গলদঘর্ম এসডিওর জামাই বেচারি, হয় না তো কিছুতে কিছুই। শেষকালে শব্দ এলো অবিকল, একেবারে অবিকল। কি কাণ্ড! সামনে ডাকছে এক গাড়ি কুকুর, বেড়াল। এসডিওর থোঁতা মুখ ভোঁতা হতে দেখে একদল কি খুশি। এসডিওর বরাবরে উকিলেরা দিল সরকারের দুয়ো, সরকারকে দুয়ো। আরেকজন বলল, ওই জামাতাটি ভুসি। শেষ দলটি বলল, এ থেকেই বোঝা যায় রেডিও ব্যাপারটাই ভুয়ো। বালিকে মার্চেন্ট চানা, বালির কাগজ, গঁদের আঠার শিশি, চাবি আর তালা, লাল হলদে সুতোর বাঞ্জেল, শিলমোহরে গালা। এ নিয়েছিল বাবার টেবিল। আর ছিল পেন্সিল কাটার একটা ছুরি। একদিন স্কুল থেকে ফিরে দেখি হই হই ব্যাপার। পেন্সিল কাটার সেই ছুরি হাতে। একই উঠোনে দাঁড়িয়ে মেজো খুঁড়ি। বাবার মতলব ছিল নাকি নিজের গলায় বসাবার? খাটো করে গলা, ওতে কি পেন্সিল ছাড়া সেই বলা আর যায় কোথা? প্রচন্ড ধমক অমনি, বড্ড হচ্ছে পাকা। দিদির শাশুড়ি নাকি লিখেছেন যাতা। জানা পাওনা এখনো ঢের বাকি, অথচ জানার দায়ে বাবার বিকিয়ে আছে মাথা। এদিকে চালের মন উঠেছে 8 টাকা। লোকে বলছে লাগলো বলে আবার লড়াই। লিখিনি ভাগ্যিস, মা বলতেন শুনে নে, লিখিস। পালকি এসে পৌঁছলো দেওরিতে। সে পেয়েছে শীততুল্য বর, বুকের ভেতরে করে আনা। আশা তার মেলে দেবে জানা। আলো এলো, ঘুমটাও সরালো। কে যেন কুঁকিয়ে উঠল কালো, দাঁতে দাঁত কর্মর কর্মর। সেই থেকে সে রাক্ষসপুরীতে ভাগ্যিস লিখিনি, নইলে শিব গড়তে গিয়ে হয়ে যেত নিশ্চয় বাঁদর। মাকে মনে পড়ে, মা আমাকে বলতেন বাঁদর। কিন্তু তবু যখনই বৃষ্টিতে ঝড়ে চমকাতো বিদ্যুৎ, পাশে এসে মা বলতেন হেঁকে, জয়মুনি স্থির হও। যে মন্ত্রে ঘেঁষে না কাছে ভূত, সে মন্ত্র তো মার কাছেই শেখা। আজ তাই শ্মশানে মশানে কৃষ্ণপক্ষে ভয়ঙ্কর সেকন যেতে পারি একা। জলে কিংবা ঝড়ে এখনো মেঘের দিকে মনে পড়ে মাকে। কেন মনে পড়ে? মা ছিলেন মেঘবর্ণ, শুধুই কি তাই? 2 আর 2 আপনি ঠিক বলেছেন 4। দেখুন, আমার একটা কুষ্ঠির দরকার। ভবিষ্যৎটা একটু ভালো করে জেনে নিতে চাই। যা যা জানি বলে যাচ্ছি, আপনি তো গণক। ফাঁকগুলো নিজ গুণে ভরে বানিয়ে দিন একটা ছক। প্রথম যুদ্ধের ঠিক পরে কত সাল, সেইটাই তো জানি না। বার বুধ ভুলিনি, কারণ মা বলতেন বুধবারে নখ কাটা আমার বারণ। রাশিটা বিচারাধীন। আপনি রায় দিলে তবেই চূড়ান্ত বলে গণ্য হবে রাশি। দিদি বলেছিল একবার, যতদূর মনে পড়ছে মিন হতেও পারে। যেরকম মাছ ভালোবাসি, মায়ের সংক্রান্তের দিকে অকাঠ্য নির্ভর। আরেকটু বলি, তারপর ইতি। কি করে জানি না, আমার মনের মধ্যে জন্মগত ছবি আছে। একেবারে শীতের শেষ দিন, পাতা নেই গাছে। 2টি ঠোঁট শব্দ তুলে অন্য 2টি ঠোঁটে বলে ওঠে, মনে নেই কাল মধুমাস। বলেছিল আর কেউ, আমার মা নন। বললাম তো, কারণ মা তখন আমাকে নিয়ে যন্ত্রণায় নীল।
এর পরের কবিতা প্রস্তাব 1940। প্রভু তাকে কবি বলেছেন, কবি প্রতিবাদী মানসিকতায় বলেছেন তিনি মৃত্যুকে ভয় করেন। বেকাররা মৃত্যুকে ভয় করে না। তীর ধনুক নিয়ে কবি প্রতিবাদ করতে বলেছেন। এতদিন অস্ত্র মেলেনি তাই টান ভেজেছিলেন, আজ আর টান নয়, কোকিলের দিকে চোখ না ফিরিয়ে যুদ্ধে প্রাণ দেবেন। কবিতার নাম প্রস্তাব 1940। প্রভু যদি বলো অমুক রাজার সাথে লড়াই, কোনো বিরক্তি করব না, দেব তীর ধনুক। এমনি বেকার মৃত্যুকে ভয় করি থোড়াই, দেহ না চললে চলবে তোমার কড়া চাবুক। হা ঘরে আমরা, মুক্ত আকাশ ঘর বাহির, হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়া কেবল। তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর, ফলে নেই লোভ, তোমার গোলায় তুলি ফসল। হে সওদাগর সেপাই শান্ত্রী সব তোমার, দয়া করো করে শুধু মহামানবের বুলি ছড়াও। তারপরে প্রভু বিধির করুণা আছে অপার, জগৎ জনগণ মতে বিধিনিষেধের বেড়ি পড়াও। অস্ত্র মেলেনি এতদিন তাই ভেজেছি কান, অভ্যাস ছিল তীর ধনুকের ছেলেবেলায়। শত্রুপক্ষ যদি আচমকা ছোড়ে কামান, বলবো বৎস সভ্যতা যেন থাকে বজায়। চোখ বুঝে কোনো কোকিলের দিকে ফেরাবো না কান, চোখ বুঝে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। এর পরের কবিতা মিছিলের মুখ। কবি মিছিলে একটি মুখ দেখেছিলেন, মুষ্টিবদ্ধ শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত। জনসমুদ্রের মাঝে সেই মুখ ফসফরসের মতো জলজল করছিল। কবি সেই কাঙ্ক্ষিত মুখ আহ্বান করেছেন বারংবার। মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শোণিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত। বিশ্বস্ত কয়েকটি কৃষাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান। ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতো জলজল করতে থাকলো মিছিলের সেই মুখ। সভা ভেঙে গেল, ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড়, আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ। আজও দুবেলা পথে ঘুরি, ভিড় দেখলেই দাঁড়াই, যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ। কারো বাঁশির মতো নাক ভালো লাগে, কারো হরিণীর মতো চাহনি নেশা ধরায়, কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে। ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে জলে ওঠে না তাদের দীপ্ত মুখ ফসফরাসের মতো। আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন, মিছিলের একটি মুখ। অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃত, চাপার চেষ্টা করে পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্য গায়ে সুগন্ধি ঢালে, তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কোষিত তরবারি হাতে জেগে ওঠে, আমাকে জাগায় অন্ধকারে হাতে হাতে। তাই গুঁজে দিই আমি নিস্তব্ধ এক ইস্তাহার, জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই, যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায়, আর সমস্ত পৃথিবী শৃঙ্খল মুক্ত ভালোবাসার দুটি হৃদয়ের সেতু পথে পারাপার করতে পারে। এর পরের কবিতা ফুল ফুটুক না ফুটুক। ফুল না ফুটলেও আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাতে এক কাঠখোট্টা গাছ, রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কালো আইবুড়ো মেয়ে। তার গায়ে প্রজাপতি এসে বসলো, সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। যার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার স্বপ্নও দেখতে নেই। কবিতা ফুল ফুটুক না ফুটুক। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান বাঁধানো একটা ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো ছুরি পরিয়ে তারপর ফুলে
মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে, যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে রেলিঙ্গে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। নমস্কার।